আগ্রহ আছে এবং অর্থনৈতিক আগ্রহ আছে। আপনি যদি চীনের অ্যাপ্রোচ দেখেন, যে চীন ঐতিহাসিকভাবে চীনকে নিয়ে যে মানে চীনের ফরেন পলিসির যে অ্যাপ্রোচ ছিল, তারা তাদের মতবাদ রপ্তানি করতো, যেটা পশ্চিমা ভাষায় যেটা বলা হয় যে তারা কমিউনিজম বা সোশ্যালিজম তারা এক্সপোর্ট করতো, সেখান থেকে চীন অনেক আগেই বের হয়ে এসছে। চীনের এখন যে সক্ষমতা তৈরি হয়েছে এবং তার যে সারপ্লাস ক্যাপাসিটি, সেটা সে বিক্রি করতে চায়। চীন বেসিক্যালি সে হলো একজন ভালো বেনিয়া, যে বাণিজ্য করতে চায়, ব্যবসা করতে চায়, এবং সেই দিক থেকে যদি দেখেন, আপনি যদি ভূ রাজনীতি কিছুক্ষণের জন্য ভুলেও যান, ভূ অর্থনীতি আপনি ফ্রেমওয়ার্কে দেখেন, তাহলে বাংলাদেশ চীনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু গুরুত্বপূর্ণ হলেও চীন যেখানে পেনিট্রেট করবে বা একটা ব্রেক থ্রু করবে, সেখানে আপনি জানেন যে বৈশ্বিক বাস্তবতায় অথবা আঞ্চলিক বাস্তবতায় রাজনীতি এমনভাবে কাজ করে যে সবসময় চাইলেই পারা যায় না। কিন্তু অনেকদিন পর চীনের জন্য আমার মনে হয় একটা খুব ভালো একটা উইন্ডো অফ অপরচুনিটি সৃষ্টি হয়েছে, এবং চীন সেটিরই হয়তো বা সদ্ব্যবহার করতে চাইছে। সেটা আপনি উইন্ডো অফ অপরচুনিটি ইন মেনি ওয়েজ, আপনি ইন এভরি রেসপেক্ট আপনি, এবং এই অপরচুনিটি বা উইন্ডো যে সবসময় খোলা থাকবে তাও না। এখন এখানে বিএনপি ক্ষমতায় আসাতে, তারেক রহমান সরকার গঠন করাতে যে সুযোগটা সৃষ্টি হয়েছে, সেটি হয়তো বা চীন নিতে চাইবে, এবং সেই কারণে এই যে বিনিয়োগ বলছেন বা যে আপনি বলছেন যে অন্যান্য যে সমস্ত বিষয় নিয়ে আলোচনা হচ্ছে এই সফরে, অবকাঠামো তো নিয়ে এখানে ইতিমধ্যে তারা বড় আকারে তারা ইনভেস্ট করেছে, কিন্তু এখন অন্য ফর্মেটে তারা আগাতে চাইছে, যেটাকে আমরা বলছি, তারা যেটা বলেন যে হয়তো আপনি আলাদাভাবে আলোচনা করবেন যে গ্লোবাল চারটা বৈশ্বিক যে উদ্যোগ, তার মধ্যে আমরা বাংলাদেশ একটা যোগ হবার যে তো বিভিন্ন রকম অ্যাপ্রোচে, মাল্টিফ্যাসেটেড অ্যাপ্রোচে চীন বাংলাদেশের সাথে এনগেজ করতে চাইছে। এবং আমার ধারণা তারেক রহমান সরকার গঠন করার পর খুব ভালোই বুঝেছেন যেটা আমাদের জন্য একটা সুযোগ, এবং এই উইন্ডো অফ অপরচুনিটি আমাদের জন্য যে খুব দীর্ঘস্থায়ী হবে কিনা আমরা জানি না, এবং সেটার সুযোগও বাংলাদেশ নেওয়ার চেষ্টা করছে। ওবায়দুল হক, আমরা পরে এই বিষয় নিয়ে আরো বিস্তারিত জানবো। একটু রাহিদা চাচা, আপনার কাছে জানতে চাই, আমরা দেখেছি যে আজকে প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি চীনের যে বৈঠক করেছেন, সেখানকার হচ্ছে তিস্তা বিষয়ে সহযোগিতার একটা বিষয়টি উঠে এসেছে, এবং তিস্তা প্রকল্পে চীন সহযোগিতা করতে চায়। একই সঙ্গে আমরা দেখলাম যে নদী ব্যবস্থাপনায় তাদের আগ্রহের কথাও তারা ব্যক্ত করেছে। কিন্তু তিস্তা নিয়ে আমরা যেটা দেখছি, এর আগে থেকেও চীনের আগ্রহ আছে, কিন্তু ওদিকে ভারতের যদি বিষয়টা বলি, একটা মানে বাগড়া আছে। তো সেই জায়গায় এই জায়গার সহায়তাটা আসলে বাংলাদেশ নিতে কতটা প্রস্তুত? ধন্যবাদ। তিস্তার যে বৃহদায়তন পরিকল্পনা, এটা নিয়ে আমি যদি ভুল না করি যে 19 বা 20 সালের গোড়া থেকে মূলত এক ধরনের আলোচনা আছে, ভূ রাজনৈতিক প্রতিযোগিতা আছে, জল্পনা আছে। এবং একটু মনে করিয়ে দিতে যাই পিছনে ফিরে, কোভিডে যখন লকডাউন চলছিল, ওই লকডাউনের মধ্যে ইন্ডিয়ার তখনকার ফরেন সেক্রেটারি হর্ষবর্ধন সিংলা বাংলাদেশে এসেছিলেন। এটা নিয়ে তখন ভারতীয় গণমাধ্যমে খুব ঢালাও করে লেখা হয়েছিল, যদিও আরেকটি বিষয় তখনও আসেনি বা আসলো সেই পরিমাণে, অন্তত তিস্তা মেগা প্রজেক্টের মতো না, সেটা হলো সিলেট এয়ারপোর্টের এক্সপানশন, এবং সেই কাজটা তখন চীন পেয়েছিল। এবং এই প্রসঙ্গটা এই জন্যই বলছি, ভারতের আপনার মেঘালয়ের রাজ্য সংলগ্ন সিলেটে যখন এরকম একটা ইম্পর্টেন্ট ইনফ্রাস্ট্রাকচারের কাজ পায়, খুব স্বাভাবিক এবং সঙ্গত কারণে ভারতের মধ্যে উদ্বেগ তৈরি করে। তো যাই হোক, তিস্তা নিয়ে তখন থেকে আলোচনাটা পাবলিক স্পেসে খুব বড় করে আসছে, এবং আমরা যদি অতীতের দিকে তাকাই, অন্তত 3 থেকে 4 বার এই প্রজেক্ট নিয়ে দুপক্ষের চিঠি চালাচালি হয়েছে, কথাবার্তা হয়েছে বাংলাদেশ এবং চীনের মধ্যে। 2024-এর নির্বাচনের আগে চীনের রাষ্ট্রদূত বলেছিলেন যে নির্বাচনের পর আমরা এটা এগিয়ে নিয়ে যেতে চাই। এমন একটা প্রেক্ষাপটের মধ্যে হঠাৎ করে 2024-এর যখন জুনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে গেলেন, দেখা গেল সিদ্ধান্ত হয়ে আসলো যে ভারতের কাছ থেকে সহায়তা নেওয়া হবে এবং চীনের কাছ থেকে নয়। এই অবস্থার মধ্যে দিয়ে ধরেন ওই পর্ব শেষ, ইন্টারিম গভর্নমেন্টের সময়টা আসলো, তিস্তাটা আবার ফিরে আসলো আলোচনার টেবিলে। ভারতের সাথে যেহেতু সম্পর্কের চরম তিক্ততা, প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সফরের সময় মার্চে আবার তিস্তা চুক্তিটা এলো, এবং দেখেন সেখানে যৌথ বিবৃতিতে বলা হয় যে তিস্তার ব্যাপারে চীনের আগ্রহ আছে, এবং গত সরকারের অর্থাৎ অন্তর্বর্তী সরকারের শেষ দিকে চীনের কাছ থেকে আমরা টাকার পয়সা চেয়েছি। ইন্টারেস্টিং ঘটনা হলো যে এই সরকার যখন ক্ষমতায় আসে, আবার এই বিষয়টা আলোচনার টেবিলে এলো, এবং তখন দেখা গেল তিস্তা মেগা প্রজেক্ট নামে যেটা হবে এবং যেভাবে আমরা টাকা পয়সা চাচ্ছি, তাতে এই প্রজেক্টে একটা বড় ফ্ল আছে। আমি যদি ভুল না করি, সেটা মোস্ট প্রবাবলি রিজার্ভারের ব্যাপারে। তো এমন একটা মেগা প্রজেক্ট আপনি করবেন, সেখানে যদি টেকনিক্যাল ফ্ল থাকে, সেই টেকনিক্যাল ফ্ল নিয়ে খুব বেশি আগানো যায় না, অর্থাৎ কারো অ্যাসিস্ট্যান্স পাওয়ার ক্ষেত্রে। 1 নম্বর। 2 নম্বর কথা হচ্ছে, একবার ভারতের সঙ্গে আপনি সেটা করেছেন, সেটা শেলফে চলে গেল, যদিও ভারত মনে করে 2024-এ যে আলোচনা, সেটা সূত্র ধরে তারাও এখানে আসতে পারে। তো এই মুহূর্তে সরকারের যে চিন্তা, আপাতত টাকা পয়সা নাই, সহযোগিতার বিষয়। এবং আজকে যেটা প্রধানমন্ত্রীর সাথে চীনের পানি সম্পদ মন্ত্রীর মিটিংয়ের
অ্যাসিস্ট্যান্স আপনি দিচ্ছেন, সেখানে মূলত টেকনিক্যাল কোঅপারেশন বা টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স চেয়েছেন। আর পানি সম্পদ ব্যবস্থাপনায় যে সহযোগিতা, এটা দীর্ঘদিন ধরে দুই পক্ষ আলোচনা করে যাচ্ছে, এবং আমি যদি ভুল না করি সাস্টেনেবল রিভার ম্যানেজমেন্ট নিয়ে একটা এমওইউ আছে। তো সেই জায়গাতে কোঅপারেশন নিয়ে কথা হয়েছে, এবং তিস্তাটা নিয়ে অনেকের একটা কৌতূহল ছিল, কিন্তু সেই কৌতূহলের মধ্যে বাংলাদেশ বিষয়টা আলোচনায় রাখতে চায়, বাংলাদেশ কারিগরি সহায়তা চায়, কিন্তু অর্থায়নের বিষয়টা নিয়ে এখনো অর্থায়নের বিষয়টা নিয়ে বাংলাদেশ জোর দিচ্ছে এমনটা বলার সুযোগ নেই। যদিও চীনের আগ্রহ আছে, এবং চীনের একটা ডেলিগেশন বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের আমলে যখন প্রস্তাব পাঠিয়েছিল সেটা ফলো আপ করতে এসছে। তো কাজেই তিস্তা নিয়ে বাংলাদেশ চীনের যে সহযোগিতা বা এঙ্গেজমেন্টের সেই জায়গাটা আছে, কিন্তু সেটা এই মুহূর্তে অন্তত ফাইন্যান্সিং এর জায়গায় নেই। কারণ আমি একটু আগেই বলছি সেটা টেকনিক্যাল ফ্লর কারণে এটা একটা প্রধান এবং বড় দিক। ধরেন আপনি একটা মেগা প্রজেক্ট করছেন, সেই মেগা প্রজেক্ট যদি ইনকমপ্লিট থাকে এবং বড় একটা ল্যাপস থাকে, সেইখানে কিন্তু আপনার ফাইন্যান্সিং বা কারো এঙ্গেজমেন্টে খুব ভালো রেসপন্স পাওয়ার সুযোগ নেই। তো সরকার সেই চিন্তাটা করে নিশ্চয়ই এখন অর্থায়নের দিকে মনোযোগ না দিয়ে আপাতত টেকনিক্যাল সাপোর্ট যেভাবে পাওয়া যায়, ক্যাপাসিটি বাড়ানো যায়, এবং সাস্টেনেবল রিভার ম্যানেজমেন্ট নিয়ে যে এমওইউ আছে সেখানে বেশি মনোযোগ দিচ্ছে। হ্যাঁ, ভূরাজনীতির কথা আপনি বলতেই পারেন, কিন্তু এই মুহূর্তে আমার ঠিক এখনই এমনই মনে হচ্ছে না যে ভূরাজনীতির কারণে গভর্নমেন্ট বর্তমান সরকার টাকা পয়সার দিকে যাচ্ছে না। কিন্তু অবশ্যই তো ভূরাজনীতি আছে, কারণ তিস্তা একটা অভিন্ন নদী, ভারতের সঙ্গে আমাদের তিস্তা চুক্তিটা ঝুলে আছে। কিন্তু পাশাপাশি এটাও ঠিক, আমরা যখন ভারতের সঙ্গে 54টা নদীর মধ্যে মাত্র একটা চুক্তি সই করতে পেরেছি, এবং সেটা ডিসেম্বরে শেষ হবে, গঙ্গার পানি বন্টন চুক্তি। তিস্তা নিয়ে কিন্তু খুব একটা অগ্রগতি নাই। তো এই অবস্থায় যদি অগ্রগতি নাও থাকে, আমরা সম্প্রতি গঙ্গা ব্যারাজ নির্মাণের কথা বলা হচ্ছে। আমরা বিষয়টা নিয়ে বিস্তারিত আলোচনা করব, নিব একটা ছোট্ট বিরতি। দর্শক, নিচ্ছি ছোট্ট একটা বিরতি। বিরতির পর আবারও ফিরব আলোচনায়, সে পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। দর্শক, ফিরছি বিরতির পর RIL অ্যাঙ্গেল চ্যানেল ও স্কয়ার বার নিবেদিত দেশ সাম্প্রতিকে। রাহিদ এজাজ, যে বিষয়টা নিয়ে আসলে কথা হচ্ছিল সেটা হচ্ছে তিস্তা প্রকল্প নিয়ে আমরা দেখেছি যে বিএনপি সরকারের রাজনৈতিক একটা প্রতিশ্রুতি, তার নির্বাচনী প্রতিশ্রুতি ছিল। আপনি যে বিষয়টা বললেন, এখনই প্রকল্পটা হচ্ছে না, কিন্তু একটা টেকনিক্যাল একটা সহায়তা তারা চেয়েছে। এই জায়গা থেকে যদি বলি যে বিএনপি আসলে রাজনৈতিক প্রতিশ্রুতি, তার যে নির্বাচনী প্রতিশ্রুতিটা দিয়েছে, সেই প্রতিশ্রুতি আসলে কতটা রক্ষা করতে পারবে? না, প্রতিশ্রুতি ছোট্ট করে যেটা বলে, আমি তো বললাম এই ধরনের মেগা প্রজেক্ট কখনো খুব বেশি ত্রুটিপূর্ণ কারিগরি যদি নকশা থাকে বা ত্রুটি থাকে, ধরেন তিস্তা আমি যে প্রজেক্টটা করতে যাচ্ছি ওটা কি ল্যান্ড রিক্লেমেশন, না সেখানে পানির সংকট, সেখানে আপনার চাষাবাদের সেচ ইত্যাদি বিষয়। তো সেই জিনিসগুলো আপনি যদি, আমরা জানি যে উজান থেকে পানি কমতে শুরু করেছে, আবার কখনো অতিবর্ষণে ডুবে যাওয়ার ঘটনা 2024-এ দেখেছি। তো এখন সেটা যদি ত্রুটি থাকে, এবং ত্রুটিটা রেখে আমি বলতে থাকলাম যে তিস্তায় আমি প্রকল্প করব, কিন্তু আসলে সেই প্রকল্পটা বাস্তবায়ন করা সম্ভব না। যেমন ধরুন গঙ্গা ব্যারেজের কথা কিন্তু আওয়ামী লীগ সরকার বলেছিল, বলে পরে দেখা গেল প্রতিবেশী দেশের সাথে যেহেতু সম্মতি মিলছে না, সেখান থেকে সরে আসলো। কাজে আমি আমার কাছে পরিষ্কার বিষয়টা হচ্ছে, একটা ত্রুটিপূর্ণ প্রকল্প নিয়ে আগানো বা ত্রুটিপূর্ণ প্রকল্প নিয়ে মানুষকে ব্লাফ দেওয়ার চাইতে সে প্রকল্প সংশোধন করে দেরি করে হলেও সে প্রকল্প এগুলোটাই সমীচীন। কাজে এখানে নির্বাচনী অঙ্গীকার বা প্রতিশ্রুতি ভেঙে দিচ্ছে বা অঙ্গীকার থেকে সরে আসছে এমনটা ভাবার সুযোগ নেই। কিন্তু ভূরাজনৈতিক যে একটা বিষয় আছে এই জায়গা থেকে, এবং আমরা দেখেছি সামাজিক যোগাযোগ মাধ্যমে, এবং আমরা যদি বলি, আপনি যেহেতু সামনে এনেছেন বিগত সরকার, বিশেষ করে আওয়ামী লীগ সরকারের যদি আমরা দেখি, সেই জায়গা থেকে কিন্তু এই জায়গাটা অনেক সমালোচনা হচ্ছে যে হ্যাঁ তারা কিছু হচ্ছে বা এইটা নিয়ে আগাতে পারছে না। তো এই জায়গাটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? দেখুন, সামাজিক যোগাযোগ মাধ্যম আমাদের প্রতি মুহূর্তে জীবনের অংশ হয়ে দাঁড়িয়েছে, এটা অস্বীকার করার সুযোগ নেই। কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে যদি আমাদের ব্যক্তিগত, সামাজিক, রাষ্ট্রীয় এবং আন্তর্জাতিক সবকিছু নির্ধারণ করে দেয় বা নির্ণায়ক হয়, তাহলে তো মুশকিল। এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা যা পাচ্ছি, ধরা যাক ভারতের সঙ্গে যে টানাপোড়েন সংকট ছিল, এবং সেইখানে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমের বড় ভূমিকা বা দায় ছিল। এবং দুঃখজনক হলেও সত্যি, আজকালকার মেইন স্ট্রিম মিডিয়ার বড় কম্পিটিটর হয়ে দাঁড়িয়েছে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম। আমি আপনি কাজ করতে গিয়ে ভুল হোক শুদ্ধ হোক, সেই রেসে পড়ে যাই, রেসে পড়ে গিয়ে ভুলও করি। এখন তিস্তায় আগানো গেল কি গেল না, আওয়ামী লীগ সেটা করেছে, আগের সরকার করেছে, আমাকে চীনের সঙ্গে যেতে হবে বা ভারত। আমি যেটা বলছি, ভারতের সঙ্গে এক ধরনের বোঝাপড়া হয়েছিল, সেটা
যৌথ বিবৃতিতেও ছিল। কিন্তু এখনকার যে বাস্তবতা 2024 এবং 2026 2 বছর পরে এসে যেখানটা আমরা দাঁড়িয়ে আছি, এবং ওই মুহূর্তে যেটা বলা হচ্ছিল তার মানে তো একটা ফল্টি প্রজেক্ট নিয়ে আপনি আগাচ্ছিলেন, সেটা তো আসলে এগোনো সম্ভব ছিল না। ধরা যাক আপনি চীন যে বারবার বলছিল নির্বাচনের পর আগাবো, প্রস্তাব পাল্টা প্রস্তাব, এগুলো কেন আসলো? নিশ্চয়ই কারিগরি কোনো ত্রুটি আছে। কাজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা আসবে বা মন্দ কথা শুনতে হবে, নিন্দা আপনাকে শুনতে হবে, কিন্তু আপনি যদি সামাজিক যোগাযোগ মাধ্যমকেই অগ্রাধিকার দেন এবং বাস্তবতা বিচার বিবেচনা বুদ্ধি আপনার লোপ পায়, তাহলে তো আপনি সঠিক সিদ্ধান্তটা নিতে পারবেন না। তো কাজেই আমি দেখি তিস্তা নিয়ে, তিস্তার অর্থায়ন নিয়ে খুব বেশি পুশ করা, সেদিকে না যাওয়া, আমি এটাকে প্র্যাগমেটিকই মনে করি, এবং এদিকে সেদিকে না যাওয়াটাই আমার কাছে সঠিক সিদ্ধান্ত বলে মনে হচ্ছে। ওকে, আমরা যে তিস্তা বিষয়টি নিশ্চয়ই দর্শক পরিষ্কার হলো বিষয়টি, কেন আসলে তিস্তা প্রকল্প এখনই হচ্ছে না, বা চীন কেন বিনিয়োগ করছে না, চীন থেকে কেন বিনিয়োগ পাচ্ছি না। একটু ওবায়দুল হক, আপনার কাছে জানতে চাই, চীনেও আমরা আজকে দেখলাম বিনিয়োগের জন্য বাংলাদেশের বিনিয়োগ কার্যালয় বাংলাদেশ খুলতে যাচ্ছে। আমরা এর আগেও দেখেছি বিভিন্ন সফরে এর ধরনের অনেকগুলো প্রকল্প নেওয়া হয় বা অনেকগুলো সিদ্ধান্ত নেওয়া হয়, যেটার পরবর্তীতে কাজে আসে না। তো এই আমরা যদি চীনের বিনিয়োগ যদি কাজে লাগাতে চাই এবং বিনিয়োগ কার্যালয় যেটা করলাম, সেটাতে আসলে কতটা বিনিয়োগ আশা করতে পারে ঢাকা? জি, আপনার এই প্রশ্ন উত্তর দেওয়ার আগে আমি জাস্ট 30 সেকেন্ড সময় নেব একটু পূর্ববর্তী বক্তা যা বলছিলেন তিস্তা নিয়ে, সেটি জাস্ট আমি আমার একটু বক্তব্যটা বলতে চাই। এটা হলো যে তিস্তার টেকনিক্যালিটিস আমি যাব না, কিন্তু আমি মনে করি তিস্তা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই কারণে যে এই যে ভূ রাজনীতির ডামাডোলে তিস্তা নিয়ে আলোচনা হলে ভূ রাজনীতির কথা চলে আসে, এখন টেকনিক্যালিটিসের কথা আমরা শুনছি। কিন্তু তিস্তা তো আমাদের জন্য আসলে খুবই গুরুত্বপূর্ণ এই কারণে যে এটা নদীর জল বন্টন তো হচ্ছে না, সে কোনো চুক্তিও আমাদের নাই। সো এই ডামাডোলে আসল যে সমস্যা, যে ভারত যে আমাদের জল দিচ্ছে না এবং জল যে আমাদের প্রয়োজন, সেটা যেন হারিয়ে না যায়। এই কারণে যে কারণে তিস্তার প্রকল্পের কথা এসেছিল, যে কারণে আমরা সমস্ত ভারতের সংবেদনশীলতার কথা জানার পর আমরা এগিয়ে গিয়েছিলাম, সেটা হলো যে আসলে নদীর বহমানতা তো খুব গুরুত্বপূর্ণ, ইকোসিস্টেমের জন্য গুরুত্বপূর্ণ, উনি যেটা বলছিলেন চাষাবাদের জন্য গুরুত্বপূর্ণ, নদীর নিজস্ব একটা প্রাণ আছে। ওই অঞ্চলের তো প্রাণ বাঁচাতে, কৃষি বাঁচাতে, ওই অঞ্চল মানে বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলের বিশাল অংশ আসলে তিস্তার উপর নির্ভরশীল, ওটা একটা মেজর একটা আর্টারি আমাদের জন্য। কাজেই সেটা খুবই গুরুত্বপূর্ণ। অ্যাপার্ট ফ্রম টেকনিক্যালিটিস, আমি মনে করি তিস্তার আসল আলোচনা, যে জল যে পাচ্ছি না, সেই আলোচনাটা যেন হারিয়ে না যায়, এবং এটা যেন আমরা মনে রাখি যে তিস্তা আসলে এই প্রজেক্টও খুব গুরুত্বপূর্ণ, যেভাবেই হোক এটা করতে হবে, এই কারণে যে এর থেকে ভালো অন্য কোনো বিকল্প আমাদের নাই। ভারত যেটা বলেছিল যে সে আমাদের বাদ করে দিবে, কিন্তু বাদ করে দিতে পারে, কিন্তু সে আমাদের জল দিতে পারে না, এটা খুব অদ্ভুত একটা প্রপোজিশন। কাজে আমি মনে করি যে তিস্তা নিয়ে ওই থাক। কিন্তু আপনার প্রকল্প চাইতে আমাদের তিস্তা বাঁচাতে হবে, ওই অঞ্চলকে বাঁচাতে হবে, সেটা হারিয়ে না যায় এই সমস্ত টেকনিক্যালিটিস, এই সমস্ত ডামাডোলে, এই সমস্ত আলোচনার মধ্যে দিয়ে, আলোচনার মারপ্যাচে। আপনি যে প্রশ্ন করেছেন সেটা হলো যে এই যে ওখানে যে আমরা একটা ইনভেস্টমেন্ট অফিস খুলেছি, বিডা গেছে, আপনি যদি দেখেন তার সফর সঙ্গে কাদেরকে নিয়েছেন, তাহলে দেখবেন যে ওখানে বিডা চেয়ারম্যান গেছে, তার অর্থ উপদেষ্টা গেছে, এবং ওখানে সম্মেলনও হয়েছে। এটা মূল উদ্দেশ্য ছিল। আমি মনে করি যে এই এটা খুব গুরুত্বপূর্ণ। আপনার প্রশ্নের উত্তর আমি আসছি। ভিজিটটা খুব গুরুত্বপূর্ণ এই কারণে যে তারেক রহমানের ক্ষমতা গ্রহণের পর বা সরকার গঠনের পর এই ভিজিটের মাধ্যমে তার ফরেন পলিসির ওরিয়েন্টেশন কি হবে, অ্যাপ্রোচটা কি হবে, কোন পথে তিনি আগাবেন, সেটি আস্তে আস্তে প্রস্ফুটিত হচ্ছে, এবং এটা তার জন্য একটা বড় সুযোগ দেখানো। তো আমি মনে করি যে বাংলাদেশের এবং আন্তর্জাতিক, আঞ্চলিক, এমনকি জাতীয় যে বাস্তবতায় উনি ক্ষমতা নিয়েছেন বা সরকার গঠন করেছেন, সেখানে অর্থনীতি বা তার অর্থনৈতিক চ্যালেঞ্জগুলো খুবই গুরুত্বপূর্ণ, একটা বড় চ্যালেঞ্জ তার জন্য। সেই প্রেক্ষাপটে, সেই বাস্তবতায়, সেই ব্যাকড্রপে আমার কাছে মনে হয় যে একটা বড় বাংলাদেশের দিক থেকে চাওয়া হলো চীনের ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট, বিনিয়োগ। এবং এই বিনিয়োগের আমাদের যে চুক্তি আছে, আমি দেখলাম যে এই চুক্তিকে কি করে আপগ্রেড করা যায়, সেটা নিয়ে আজকে আমাদের একটা আলোচনা হয়েছে। এবং কিন্তু বিনিয়োগ আসলে, আপনার যে মূল প্রশ্ন সফল হবে কি হবে না, এটা আসলে নির্ভর করবে আমরা সেই ইকোসিস্টেম এখানে তৈরি করতে পেরেছি কিনা। আপনি জানেন তাদের জন্য একটা স্পেশাল ইকোনমিক জোন দেওয়া হয়েছে, কিন্তু আমরা যদি তাদের দিক থেকে যে সমস্যা, সব বিনিয়োগকারীদের যে সমস্যা বাংলাদেশে, সেটা হলো যে একটা তো হলো বিনিয়োগের যে পলিসি থাকে বা নীতি থাকে, তার একটা স্থিতিশীলতা এখানে নাই, খুব দ্রুতই এগুলো বদলায় এবং একটা সমস্যা তৈরি করে। কর কাঠামো কি হবে, এগুলো গুরুত্বপূর্ণ, কিন্তু তার থেকেও অনেক বেশি গুরুত্বপূর্ণ হলো নিরবচ্ছিন্ন সরবরাহ জ্বালানির বা বিদ্যুতের। এই গ্যাস বা বিদ্যুৎ যদি আমরা দিতে না পারি, বিনিয়োগে কেউ আগ্রহী হবে না। ভালো যে প্রধানমন্ত্রী পর্যায়ে এটি হয়েছে, প্রধানমন্ত্রী গেছেন, প্রধানমন্ত্রী ব্যবসায়ীদের সাথে কথা বলেছেন, এগুলো তাদেরকে এক ধরনের আশ্বাস যোগাবে আমার ধারণা। এটা একজন মন্ত্রীর কাছ থেকে যাওয়া বা সরকারের কাছ থেকে যাওয়া বা কোনো চেম্বারের কাছ থেকে যাওয়ার থেকে প্রধানমন্ত্রী নিজে সেখানে উপস্থিত থেকে সবাইকে আশ্বস্ত করছেন, তোমরা আসো, তোমাদের জন্য ব্যবস্থা করবো, অফিস খুলে দিয়েছি। আমার ধারণা হয়তো তাদের মধ্যে কিছুটা
এতে আস্থা তৈরি হবে এবং হয়তোবা এখান থেকে ভালো কিছু বের হয়ে আসতে পারে। রাহিদ এজাজ, আপনার কাছে একটু 1 মিনিটের মধ্যে শুনতে চাই। এই যে বিষয়গুলো বললো, আমরা এর আগেও দেখেছি যে এই সব দেশই বাংলাদেশে দেখা যায় যে আজ মানে বাংলাদেশে যেখানে যাচ্ছে মালয়েশিয়া থেকেও বিনিয়োগ চেয়েছে। তো এই বিনিয়োগটাকে আসলে কিভাবে কাজে লাগাতে পারে, যে বিষয়টা তিনিও বলছিলেন যে আমাদের যেগুলো দরকার বিনিয়োগের জন্য সেই পরিবেশ আসলে নিশ্চিত হয় না, এই নিশ্চিত আসলে কিভাবে সরকার করতে পারে? যে চায়নার কথা বললেন আপনি, তো চায়নায় ইনভেস্টমেন্ট অফিস খোলার কথা উনি যেটা বলছেন, মূল এবং একমাত্র সমস্যাটা হচ্ছে তো বিজনেস ক্লাইমেটে। সেই ক্লাইমেটের মধ্যে ব্যুরোক্রেসি আছে, সেই ক্লাইমেটের মধ্যে ট্যাক্সের সিলিং আছে, সেই ক্লাইমেটের মধ্যে প্রফিট রিপ্যাট্রিয়েশন আছে। প্রফেসর ওবাই যেটা বললেন এনার্জি, তার চেয়ে বড় কথা কি, আমি একটা স্টেবল এনভায়রনমেন্ট দিতে পারি না যতক্ষণ আপনি বিজনেস ক্লাইমেটের জন্য সব কিছুকে এক প্যাকেজে ঢুকিয়ে স্টেবিলিটি দিতে না পারেন। সেখানে বিদেশি বিনিয়োগ তো পরের কথা, দেশি বিনিয়োগই আপনি পাবেন না। এই জিনিসটা আমাদের বোঝা উচিত। নিশ্চয়ই আবার অন্য বিষয় নিয়ে কথা হবে। চীন সফরে তো অনেকগুলো বিষয় আছে, সেই বিষয়গুলো নিয়ে পরবর্তীতে কথা বলে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। একটু ওবায়দুল হক, আপনার কাছে জানতে চাই, এই সফর ঘিরে এবং সফরের আগেই আমরা দেখেছি নানা জনের আগ্রহ, দেশে বিদেশে, দেশ বিদেশ সব জায়গায় আগ্রহের যে জায়গাটা আমরা যদি বলি প্রতিবেশী দেশ, সেখানে কিন্তু বিভিন্ন গণমাধ্যম এই সফর ঘিরে নিউজ সংবাদ প্রকাশ করেছে। পাল্টা চায়না, গ্লোবাল টাইমস তারা পাল্টা জবাব দিয়েছে যে এই সফর নিয়ে আসলে এত হইচই করবার কোনো প্রয়োজন নেই। একই সঙ্গে ভূ রাজনীতির যে বিষয়টি সেটিও এসেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের আমরা দেখেছি যে বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের যিনি রাষ্ট্রদূত আছেন তিনিও সফরের আগে পররাষ্ট্র মন্ত্রণালয়ে গেছেন। সেই দিন অনেকগুলো দেশের রাষ্ট্রদূত ছিলেন এবং এই বিষয়গুলো খুব উত্তেজনা তৈরি করেছিল যে আসলে কি হতে যাচ্ছে এই সফরে। যদি সার্বিকভাবে বলতে চাই, তাহলে এই সফর আসলে কেন সবার এত আগ্রহ ছিল এবং আগ্রহের কেন্দ্রবিন্দুতে কেন ছিল? না, আগ্রহের কেন্দ্রবিন্দু এই কারণে আমি মনে করি যে আমার ধারণা যে মানুষ যারা খোঁজখবর রাখেন বা যারা আন্তর্জাতিক সম্পর্ক বা আন্তর্জাতিক বিশ্বের খোঁজখবর রাখেন এবং আঞ্চলিক রাজনীতির খোঁজখবর রাখেন, তাদের কাছে মনে হয়েছে যে আমার ধারণা যে এই সফরের মধ্যে অনেক সম্ভাবনা আছে এবং তারা এটাও দেখতে চেয়েছিলেন যে এখানে যে আঞ্চলিক রাজনীতির বা ভূ রাজনীতির বা ভূ অর্থনীতির যে ডায়নামিক, এখানে ইন্ডিয়া কিভাবে রিয়্যাক্ট করে, মার্কিন যুক্তরাষ্ট্র কিভাবে রিয়্যাক্ট করে। আপনি সেই বিশেষ শনিবার সকালের ফরেন মিনিস্ট্রিতে সব দেশের ইম্পর্টেন্ট দেশগুলোর অ্যাম্বাসেডাররা সকালে ভিড় করেছেন, তারা কি কারণে গিয়েছিলেন, কি জানতে চাইছিলেন, এতে একটা আগ্রহ আছে। এটা আমার মনে হয় সেখান থেকে আগ্রহটা উৎসাহিত হয়েছে। কিন্তু অ্যাজ ফার এজ ইন্ডিয়া ইজ কনসার্ন, আমি মনে করি যে এখানে আমার একটা বক্তব্য আছে, যে বক্তব্য আমি আরো কয়েক জায়গায় বলেছি এবং এটা এমন না যে ইউনিক আমি বলছি তা না, হয়তো অন্যরাও একই রকম ভাবে ভাবেন। ভারতের সংবেদনশীলতাটা আমরা বুঝি বা মার্কিন যুক্তরাষ্ট্রের সংবেদনশীলতাটাও বুঝি, কিন্তু আমাদের এবং এগুলো আমাদের উপর এক ধরনের কম্পালশন এবং তার মধ্যে আমাদের অপারেট করতে হয় ইকোসিস্টেমের মধ্যে, ওটাকে মাথায় রেখেই। কিন্তু একই সাথে আমাদের নিজেদের প্রয়োজনের কথা আমাদের ভাবতে হবে এবং সেটাই প্রায়োরিটি পাবে। এবং আমি মনে করি তারেক রহমান যখন সরকার গঠন করেছিলেন বা সরকার গঠনের আগেই তিনি বলেছিলেন যে তার পররাষ্ট্রনীতির আসলে অ্যাপ্রোচটা কি হবে, যে বাংলাদেশ ফার্স্ট কথা তিনি বলেছিলেন এবং সেটারই একটা ম্যানিফেস্টেশন আমরা হয়তো এই সফরের মধ্যে দিয়ে দেখতে পাচ্ছি। এবং সেখানে আমিও আগ্রহ নিয়েছি এই সফরে এবং আমার আগ্রহ জায়গাটা ওটাই ছিল যে তিনি কিভাবে এটা হ্যান্ডেল করেন। আমি মনে করি যে উনি ভালোই হ্যান্ডেল করেছেন। এই কারণে কথাটা বলছি যে আমি ঠিক এভাবেই দেখতে চেয়েছিলাম যে সংবেদনশীলতা থাকা সত্ত্বেও আমাদের আসলে এটাকে একটু ডিকাপলিং করতে হবে। মানে আমাদের চীনের সাথে সম্পর্ক, ভারতের সাথে সম্পর্ক, আমি জানি এই সংবেদনশীলতা সত্ত্বেও আমাদের সম্পর্কগুলো, চীনের সাথে সম্পর্ক, ভারতের ওই সংবেদনশীলতাকে ওর প্রতি শ্রদ্ধাশীল থেকেই আমাদের আসলে চীনের সাথে সম্পর্কে এগিয়ে যেতে হবে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যে সমস্ত রিজার্ভেশন আছে সেই রিজার্ভেশনের কথা মাথায় রেখে আমাদের এগিয়ে যেতে হবে, কারণ আমাদের তো নিজস্ব কিছু চাহিদা আছে, ওগুলো ভারত ফুলফিল করতে পারবে না। ধর আমাদের মতো দেশে কি হয় যে আমাদের মতো দেশে সবসময় এই ধরনের সফরে যখন এই ধরনের বড় রাষ্ট্রে যায়, সেটা যদি মার্কিন যুক্তরাষ্ট্রে ভিজিট হয় অথবা চীনে হয় অথবা ভারতে হয়, আমরা কি পেলাম পাওয়ার দিকটা আমরা আমাদের দেয়ার, চীনের দিক থেকে যেমন সব হলো দেয়া 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 দেয়া, যে কারণেই হোক সেটা আমাদের হলো কি পেলাম। তো ভারতের কাছে এই মুহূর্তে আমাদের পাওয়ার মতো কিছুই নাই। মানে আপনি যদি দেখেন 5ই আগস্টের পরে যে বাস্তবতা, সেই বাস্তবতায় ভারত আমাদের এই সিগন্যাল দিতে পারেনি সফলভাবে বা কোনোভাবে যে আমরা তোমাদেরকে এটা দিব। এবং আপনি দেখেন আজকে কিন্তু ভিসা খুলে দিয়েছে এবং এই ঘোষণা দিয়েছেন উনি, এটাও কিন্তু খুব ইন্টারেস্টিং। এটা এমন একটা সময় হয়েছে যে মানুষের মধ্যে এই প্রশ্ন আসতে পারে, ও চীনের দিক থেকে চাপ অনুভব করেছে বলে এটা করলো কিনা। আপনি দেখেন ভিসা পাইনি আমরা, নদীর ব্যাপারে কোনো জলবন্টন এবং বর্ডারে পুশিন, আমরা ইন্টারিম গভর্নমেন্টের সময় ভেবেছিলাম হয়তো বা ইমপ্রুভ করবে, থাইল্যান্ডে বিমস্টেক সামিটের পরে ক্লিয়ার হয়ে গেল সেটা হবে না।
তারপরে আমরা ভাবছিলাম যে নতুন সরকার রাজনৈতিক সরকার হলে হবে, সেটাও হলো না 12 ফেব্রুয়ারির পরে। ভেবেছিলাম তাদের কি বলে হাই কমিশনার এখানে আসলে হবে, নতুন ধরনের একটা হাই কমিশনার তারা এখানে পাঠিয়েছেন, এরকম বিশ্বের কোথাও তারা পাঠানির সিনিয়র রাজনৈতিক নেতৃত্ব। কিন্তু উনি আসার পর ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃতভাবে যে কথা বললেন, সে বক্তব্যে আরো তলানিতে গিয়ে ঠেকলো। তো ফলে সেখান আগ্রহের থেকে জায়গাগুলো আসলে মানে কেন তৈরি করেছিল মানুষের মধ্যে বা বিশ্ব এই সফরটা আগ্রহের জায়গা তৈরি করেছিল এটাই যে আমাদের এখান থেকে অনেক কিছু পাওয়ার ছিল। আমি যেটা বলছিলাম যে আরেকটা হলো যে আমাদের ফরেন পলিসির অ্যাপ্রোচটা কি আসলে, বা আমরা কিভাবে হ্যান্ডেল করি অন্য রাষ্ট্রগুলোর সংবেদনশীলতা, মার্কিন যুক্তরাষ্ট্রকে কিভাবে হ্যান্ডেল করি, ইন্ডিয়াকে কিভাবে হ্যান্ডেল করি, অথবা আমরা এখান থেকে কি পেতে পারি। তো এই সফলতা সফল হলো কি সফল হলো না, এটা মানুষ দেখতে চাইছে, এবং এটা আসলে সময় বলে দিবে সামনে যখন আমরা